তাতে আমার মনে হলো সমাজতন্ত্র সম্পর্কে তার যথার্থ ধারণা নেই। আর আমি ভাবছিলাম মুজিব এতক্ষণ যে কথাগুলো বললেন তার মধ্যে স্ববিরোধিতাই বেশি। একবার বললেন তার ব্যক্তিত্ব ও ক্ষমতার কারণে তাকে নির্যাতন করা হয়নি, আবার বললেন তার সাথে কাউকে সাক্ষাৎ করতে বা সংবাদপত্র পড়তে দেওয়া হয়নি। অর্থাৎ এটা এক ধরনের দুর্ব্যবহার, কারণ তিনি এসব সুযোগ পাওয়ার অধিকার রাখেন। আবার তাকে নাকি বই পড়তে দিয়েছিল। ভুট্টোর সাথে সম্পর্কের ব্যাপারটাও স্ববিরোধিতা রয়েছে। স্ববিরোধিতা খুঁজে পেলাম জেলারের সাথে তার কথা বলা না বলা, পলায়নের সহযোগিতার বিষয়টি নিয়েও। এ বিষয়ে আরো প্রশ্ন করার ইচ্ছে থাকলেও মুজিবের পলায়ন পর ও রাগান্বিত ভাব দেখে অন্য বিষয় জানতে চাইলাম। 18 ডিসেম্বরের হত্যাযজ্ঞ সম্পর্কে তার প্রতিক্রিয়া জানতে চাইলাম। তিনি রাগে ফেটে পড়লেন। ঢাকা স্টেডিয়ামে মুক্তিবাহিনীর দ্বারা সংঘটিত ঘটনাটি। ঢাকা স্টেডিয়ামে কোনো ম্যাসাকার হয়নি, তুমি মিথ্যে বলছো। মিস্টার প্রাইম মিনিস্টার, আমি মিথ্যেবাদী নই। সেখানে আরো সাংবাদিক ও 15,000 লোকের সঙ্গে আমি হত্যাকাণ্ড প্রত্যক্ষ করেছি। আপনি চাইলে আমি আপনাকে তার ছবিও দেখাবো। আমার পত্রিকায় সে ছবি প্রকাশিত হয়েছে। মিথ্যাবাদী, ওরা মুক্তিবাহিনী নয়। মিস্টার প্রাইম মিনিস্টার, দয়া করে মিথ্যেবাদী শব্দটি আর উচ্চারণ করবেন না। তারা মুক্তিবাহিনী। তাদের নেতৃত্ব দিচ্ছিল আব্দুল কাদের সিদ্দিকী এবং তারা ইউনিফর্ম পরা ছিল। তাহলে হয়তো ওরা রাজাকার ছিল যারা প্রতিরোধের বিরোধিতা করেছিল এবং কাদের সিদ্দিকী তাদের নির্মূল করতে বাধ্য হয়েছে। মিস্টার প্রাইম মিনিস্টার, কেউ প্রমাণ করেননি যে লোকগুলো রাজাকার ছিল এবং কেউ প্রতিরোধের বিরোধিতা করেননি। তারা ভীত সন্ত্রস্ত ছিল। হাত পা বাঁধা থাকায় তারা নড়াচড়া করতে পারছিল না। আমরা খোঁজ নিয়ে জেনেছি যাদের মারা হয়েছে তাদের অধিকাংশে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছে। মিথ্যাবাদী। শেষবারের মতো বলছি, আমাকে মিথ্যেবাদী বলার অনুমতি আপনাকে দেব না। আচ্ছা, সে অবস্থায় তুমি কি করতে? যাক, প্রথমে হত্যাকাণ্ড ও হত্যাকাণ্ডে মুক্তিবাহিনী জড়িত থাকাটাকে অস্বীকার করলেও এখন বিপদে পড়ে স্বীকার করল। আমি নিশ্চিত হতাম যে ওরা রাজাকার ও অপরাধী। ফায়ারিং স্কোয়াডে দিতাম এবং এভাবেই এই ঘৃণ্য হত্যাকাণ্ডে এড়াতাম। ওরা ওভাবে করেনি, হয়তো আমার লোকদের কাছে বুলেট ছিল না। হ্যাঁ, তাদের কাছে বুলেট ছিল, প্রচুর বুলেট ছিল। এখনো তাদের কাছে প্রচুর বুলেট রয়েছে। তা দিয়ে সকাল থেকে রাত পর্যন্ত গুলি ছোড়ে। ওরা গাছে, মেঘে, আকাশে মানুষের প্রতি গুলি ছোড়ে শুধু আনন্দ করার জন্য। গোটা ঢাকা নগরী জেনে গেছে মুজিব ও আমার মধ্যে কি ঘটেছে। শমশের ওয়াদুদ নামে একজন লোক ছাড়া আমার পক্ষে আর কেউ নেই। লোকটি মুজিবের বড় বোনের ছেলে। এই যুবক নিউ ইয়র্ক থেকে এসেছে তার মামার কাছে। সত্যি বলতে কি, আমার মামা খুবই ক্ষমতালোভী এবং নিজের সম্পর্কে অতি উচ্চ ধারণা সম্পন্ন অহংকারী ব্যক্তি। আপনি তার ভাগ্নে হয়ে এই কথা বলছেন? দারুণ বিষয় তো। দেখুন, এক পরিবারের একজনকে দিয়ে পুরো পরিবারকে আইডেন্টিফাই করা যায় না? তা তো না। না মানে আমি অবাক হয়ে যাচ্ছিলাম। আপনার মামা দেশের সবচেয়ে সম্মানিত মানুষ, যাকে নিয়ে আপনারা গর্ব করবেন। দেশের মানুষ যাকে নিয়ে গর্ব করে। দেখুন, দেশের মানুষ তাকে নিয়ে গর্ব করে কিনা জানি না, তবে ভয় পায় সেটা জানি। মামা কিন্তু আমার মাকে খুব ভয় পায়। একমাত্র আমার মায়ের কথাই তিনি শোনেন। আপনার মামার ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে পারি? অবভিয়াসলি পারেন। চলুন ওদিকটায় যাই। চলুন। মুজিব মামার ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে চাইছিলেন না? যদি আপনি বলতে আগ্রহী থাকেন। তা ঠিক, নিজেদের কথা বাইরে বলাটা বোকামি, কিন্তু কেন জানি কথাগুলো বলতে ইচ্ছে করছে। হয়তো আপনাকে খুব বিশ্বস্ত মনে হচ্ছে বলে, অথবা জাতির সামনে সত্যিকার ইতিহাসটা তুলে ধরার সুপ্ত ইচ্ছাটা জাগরিত হয়েছে বলে। একটা জিনিস আমি খুব ভাবি, জাতি যার দিকে হা করে তাকিয়ে আছে, কোটি কোটি চোখের স্বপ্ন যার হাতে, তার ভিতরের মানুষটাকেও জাতির জানার প্রয়োজন নাই কি? পরিবারের সম্মান রক্ষার্থে আমি তো কোটি কোটি মানুষের স্বপ্নকে বিলীন করে দিতে পারি না। আপনি ইতিহাসের একজন সত্যসূত্র হিসেবে নিশ্চয় মহিয়ান হয়ে থাকবেন। জানেন, আমার মামা মোটেও মেধাবী ছিলেন না। 22 বছর বয়সে মামা
হাই স্কুলে পড়াশোনা শেষ করেছেন। আওয়ামী লীগ সভাপতির সচিব হিসেবে তিনি রাজনীতিতে প্রবেশ করেন। এছাড়া আর কিছু করেননি তিনি। কেউ কল্পনাও করতে পারেনি যে মামা একদিন প্রধানমন্ত্রী হবেন। আর আত্মীয় স্বজন এসব জানে বলে তিনি আত্মীয় স্বজনের সাথেও হরহামেশা দুর্ব্যবহার করেন। দেখুন, আমি কিন্তু ওনাকে বিব্রত করতে চাইনি। একটি দেশ বিজয় লাভ করলে সে দেশের কিছু সুবিধাভোগী শ্রেণী থাকে যারা নিরীহ মানুষকে মেরে তাদের সম্পদ ভোগ করে। যাদেরকে নির্যাতন বা হত্যা করে হচ্ছে তাদের অধিকাংশ বিদ্রোহী নয়, বা তারা রাজাকারও ছিল না। তারা পাকিস্তানিদের হাতেও নির্যাতিত ছিল। তারা এদেশের মানুষ, এদেশের স্বাধীনতা তারাও চেয়েছে। তাদের অনেকে যুদ্ধও করেছে। যারা অন্যায় করেছে তাদের মারলে কোনো কথাই ছিল না, কিন্তু নিরীহ লোকদের ধরে বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মারাটা সম্পূর্ণ অসভ্যতা ও মানবাধিকার লঙ্ঘন। আর আপনি ভালো করে জানেন রাজাকার বা দেশদ্রোহীরা অনেক মন্ত্রী এমপির আত্মীয়। তাদেরকে কিছুই করা হচ্ছে না। আমি মাকে সব বলবো। আমরা পারিবারিকভাবে এর প্রতিবাদ জানাবো। আর আপনি সরকারি দপ্তরে গিয়ে এ ব্যাপারে প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেন। তিনি খাঁটি ভদ্রলোক। ঢাকা শহরে নাকি শেখ সাহেবের লগে দেখা করার লইগা বিদেশ তো নাকি সাংবাদিক আইছে। ওর লগে শেখ সাহেবের সাক্ষাৎকার লইতে গেছি। ওরা নিয়ে শেখ সাহেবের লগে একবারে আতাহাতি অবস্থা। হ্যাঁ শুনলাম তো এইটা কি ঠিক কন? 1971 মার্চে পাকিস্তানিদের দ্বারা সংঘটিত হত্যাকাণ্ডের কিছুদিন আগে ইয়াহিয়া খান ও ভুট্টো ঢাকায় আসে। ইয়াহিয়া খান যথাশীঘ্রই ফিরে যান, কিন্তু ভুট্টো ঢাকায় রয়ে যান। ভুট্টোকে হোটেল ইন্টারকন্টিনেন্টালে রাখা হয়। তার অ্যাপার্টমেন্ট ছিল 911, 913। ইন্টারকন্টিনেন্টালের সর্বোচ্চ তলায় তখন ভুট্টোর ভূমিকা ছিল নিরোর মতো। নগরী যখন জ্বলছিল এবং এলোপাতারি গুলিবর্ষণ চলছিল, ভুট্টো তখন মদ পান করছিলেন আর হাসছিলেন। পরদিন সকাল 7টায় তিনি ঢাকা ত্যাগ করেন। 1972 সালের এপ্রিলে আমি ভুট্টোর ইন্টারভিউ নিয়েছিলাম। ভুট্টোর কাছে আমি জানতে চেয়েছিলাম মুজিবের জেলের ইতিহাস। মুজিব আমাকে জেলের যে বর্ণনা দিয়েছে তা সম্পূর্ণ মিথ্যে। মুজিব ছিল মিয়ানওয়ালির কাছে লায়ালপুরের পাঞ্জাবে একটি অ্যাপার্টমেন্টে, যেটা গুরুত্বপূর্ণ রাজবন্দীদের জন্য ছিল। অবশ্য তাকে সংবাদপত্র বা রেডিও শুনতে দেওয়া না হলেও পাঞ্জাবের গভর্নরের পুরো লাইব্রেরি তার জন্য উন্মুক্ত ছিল। তার খাওয়ার জন্য একজন বাঙালি বাবুর্চিও দেওয়া হয়েছিল। মুজিব আত্মপক্ষ সমর্থনের জন্য আইনবিদ নিয়োগ করেছিলেন। মুজিবের ঘনিষ্ঠ আইনবিদ কামাল হোসেন জেলে থাকায় আরেকজন ঘনিষ্ঠ আইনবিদ ব্রোহিকে 4 জন সহকারী সহ নিয়োগ দেওয়া হয়। অবশ্যই এসব ইয়াহিয়া খানই ব্যবস্থা করে দিয়েছিল। সরকারিভাবে এর ব্যয় নির্বাহ করা হতো। ব্রোহি প্রথমে এ কেস নিতে না চাইলে ইয়াহিয়া খানই রাজি করিয়েছিল। ব্রোহি বাচাল স্বভাবের ছিল, তাই তিনি মুজিবের অনেক গোপন কথা ফাঁস করে দিয়েছিল। মুজিব পাকিস্তানের সাথে ঐক্য ধরে রাখার ব্যাপারে এগ্রিমেন্ট করতে চেয়েছিল। সে ইয়াহিয়ার প্রশংসায় পঞ্চমুখ থাকতেন। ইয়াহিয়া নাকি সত্যিকার দেশপ্রেমিক। মুজিবের জেলের ভিতরে কবর খননের বিষয়টিও ছিল মিথ্যে ও গুজব। কারাগারের প্রাচীর ঘেঁষে এয়ার রেড শেল্টার খোঁড়া হচ্ছিল। সে ওটাকেই তার কবর মনে করেছিল। তার মধ্যে মৃত্যুর ভয় ছিল ব্যাপক, তাই সে সবকিছুতেই মৃত্যুর গন্ধ পেত। 27শে ডিসেম্বর ভুট্টো যখন প্রেসিডেন্ট হলেন, মুজিবকে ডেকে পাঠালেন রাওয়ালপিন্ডিতে। যে মুজিব রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিব বলে জাতিকে উত্তেজিত করেছে, সে ভয়ে ভুট্টোর কাছে বারবার প্রাণ ভিক্ষা চাচ্ছিলেন। বিশেষ করে 7ই মার্চের ভাষণের পর মুজিব বারবার সমঝোতা করতে চেয়েছিল, যাতে উত্তেজিত জনতার দায়ে মুজিবকে পাকিস্তান শাস্তি না দেয়। ভুট্টোকে দেখে মুজিব 2 হাত দিয়ে তার গলা জড়িয়ে ধরে বলল, আমার জীবনে এর চেয়ে আনন্দের কোনো খবর হতে পারে না যে আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট, আর আল্লাহ আপনাকে বারবার আমার প্রাণ রক্ষার জন্য পাঠাচ্ছেন। মুজিবকে মুক্তি দেওয়ার পর মুজিব যখন লন্ডন হয়ে দেশে ফিরবেন, তখন কোরআন শরীফ ছুঁয়ে ও ভুট্টোর বুকে বুক মিলে ওয়াদা করেছিল, চিন্তা করবেন না মিস্টার প্রেসিডেন্ট, আমি শীঘ্রই ফিরে আসব এবং পশ্চিম পাকিস্তানের সাথে ঐক্যবদ্ধ থাকব। মজার ব্যাপার হলো, মুজিব যার সামনে থাকতেন তার প্রশংসা করতেন আর অনুপস্থিত লোকের সমালোচনা করতেন। আর মুজিব বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও পাকিস্তানের সাথে ঐক্যবদ্ধ থাকার বিষয়ে প্রতিজ্ঞা করেছিলেন কোরআন শরীফ ছুঁয়ে, কারণ তিনি তখনও ভালোভাবে জানতেন না যে দেশটা পরিপূর্ণভাবে স্বাধীন একটি দেশ হয়ে গেছে। স্বাধীন মানচিত্র পেয়েছে দেশটি। দেশের আনাচে কানাচে সর্বত্র গুঞ্জন ফিসফিস চলছে। সবার মধ্যে স্বাধীন দেশের স্বপ্নভঙ্গের উদ্বিগ্নতা। যারা আগে পাকিস্তানের ভয়ে কাতর ছিল, তারা আজকে মুজিবের ভয়ে কাতর। গণতন্ত্র ও স্বাধীনতা সম্পর্কে প্রচুর কথাবার্তা চলে, কিন্তু সবসময় তা বলা হয় ফিসফিসিয়ে ভয়ের সঙ্গে।
নেতাই তো সাংবাদিক গড়ে নাকি হেলিকপ্টার দিছে, যুদ্ধের সময় যে তার বাড়ি কই ক্ষতি হয়েছে এগুলার ছবি তুলতো। আর আমরা যে কি খোঁজ খবর নিল। আরে আর আমাকে কথা রে ভাই, আমরা তো পাবলিক, আমাকে জন্য আমজনতার জন্য আর কোনো মানুষ নাই। 9 মাস ধরে যুদ্ধ করলাম, এত কষ্ট করলাম, কিছুই তো পাইলাম না। ভুট্টোর সঙ্গে মুজিবের প্রথম সাক্ষাৎ হয় 1965 সালে, যখন তিনি ভারতের সঙ্গে পূর্ব পাকিস্তানের সীমান্তকে অরক্ষিত রাখার কারণে পশ্চিম পাকিস্তানকে অভিযুক্ত করেন। একজন নেতা হিসেবে তার মূল্য ছিল খুবই কম। তার একমাত্র মেধা ছিল মূর্খ লোকদের উত্তেজিত করে তোলার ক্ষেত্রে। তিনি ছিলেন কথামালার জাদুকর ও মিথ্যার জাদুকর।